স্বাগতম। আগের ভিডিওটাতে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। এই ভিডিওটাতে আমরা নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে জানবো, নিক্ষিপ্ত বস্তুটা কি এবং এটার ক্ষেত্রে এটার গতিপথটা কিরকম হবে, এটার ক্ষেত্রে গতির সমীকরণগুলো কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। তবে নিক্ষিপ্ত বস্তুটা বুঝতে হলে আমাদেরকে সবার প্রথমে পড়ন্ত বস্তু অবশ্যই বুঝতে হবে। তাই তুমি যদি পড়ন্ত বস্তু সম্পর্কে না জেনে থাকো তবে আমাদের আই বাটনে হচ্ছে যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আসতে পারো। এবার আসি নিক্ষিপ্ত বস্তু কি। দেখো, নিক্ষিপ্ত বস্তু মানে ওই বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে, মানে ছুঁড়ে মারা হচ্ছে। এখন এই যে ছুঁড়ে মারা, এই ছুঁড়ে মারাটা আমরা কয়েকভাবে করতে পারি। যেমন আমি হচ্ছে এই যে কলমটা, এই কলমটাকে এইভাবে ছুঁড়ে মারতে পারি। তাহলে একটা ব্যক্তি যদি এখানে থাকে সে হচ্ছে এই যে বস্তুটাকে এইভাবে ছুঁড়ে মারতে পারে। আবার এই কলমটাকে এইভাবে ছুঁড়ে মারতে পারি, মানে এইভাবে ছুঁড়ে মারা যায়। কিন্তু এক্ষেত্রে দেখো তার হচ্ছে দুই দিকে হচ্ছে গতি হয়ে যাচ্ছে, মানে একটা হচ্ছে সে উপরের দিকেও যাচ্ছে আবার সে পাশেও যাচ্ছে, তার মানে এটা একটা দ্বিমাত্রিক গতি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ক্লাস 9-10 আমরা বলেছিলাম আমরা শুধু একমাত্রিক গতি নিয়ে জানবো। তাই আমরা এই যে নিক্ষিপ্ত বস্তু এক্ষেত্রে শুধুমাত্র খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ লম্বভাবে নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ এই বস্তুটাকে আমি এইভাবে উপরে নিক্ষেপ করছি এবং বস্তুটা এইভাবে নিচে এসে আবার পড়ছে। তাহলে এই যে একমাত্রিক গতি, এই গতির ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে আজকের ভিডিওটাতে দেখব। তাহলে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বলেছিলাম যে যে কোনো একটা বস্তুকে পৃথিবী তার দিকে আকর্ষণ করে এবং আকর্ষণটা কোন ত্বরণ দিয়ে করবে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি দিয়ে করবে। অভিকর্ষজ ত্বরণ জি দিয়ে করবে। তাহলে একটা বস্তু যখন পড়ে সে যেহেতু নিচের দিকে পড়ছে এবং অভিকর্ষজ ত্বরণও তাকে নিচের দিকে টানছে, তাই তার বেগটা বাড়তে থাকে। কিন্তু এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটাকে আমি আমাকে একটা বেগ দিতে হবে যাতে সে উপরে উঠতে পারে। কিন্তু আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখেছিলাম যে ওই বস্তুর কোনো আদি বেগ নেই, কারণ সেটা শূন্য বেগ থেকে নিচে পড়ছে। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা আদি বেগ থাকবে। কেন? কারণ আমি তাকে একটা বেগ দিয়ে কিন্তু উপরে ছুঁড়ে মারছি, তাহলে তার একটা আদি বেগ ইউ থাকবে। আবার এই বস্তুটাকে উপরে উঠতে চাইবে, তার বেগটা উপরে যেতে চাইবে যেহেতু আমি উপরে ছুঁড়ে মেরেছি। কিন্তু এই যে পৃথিবী তাকে কোন দিক দিয়ে টানবে? পৃথিবী টানবে তাকে নিচের দিকে, অর্থাৎ তার দিকে, তার কেন্দ্রের দিকে। তার মানে আমি হচ্ছে একটা ব্যাগ দিলাম, আরেকজন নিচের থেকে টানছে, তাহলে কি হতে থাকবে? তাহলে ওই বস্তুটার ব্যাগটা কমে যেতে থাকবে, কারণ আমি শুধু ব্যাগ দিচ্ছি কিন্তু এই জায়গাটাতে, অর্থাৎ যখন ছুঁড়ে মারছি তখনই কিন্তু শুধুমাত্র একটা ব্যাগ দিচ্ছি, এরপরে কিন্তু আমি এই জায়গাটাতে কোনো ধরনের ব্যাগ দিচ্ছি না। তাহলে আমি একটা ব্যাগ দিলাম ইউ ব্যাগ, কিন্তু একটা মানুষ, ধরে নিই একটা মানুষ, সে হচ্ছে ওই বস্তুটাকে কন্টিনিউয়াসলি নিচের দিকে টানছে, তাহলে তার ব্যাগটা কি হতে থাকবে? তার ব্যাগটা কমে যেতে থাকবে অবশ্যই। ধরো তুমি হচ্ছে সামনে দৌড়াচ্ছ, তুমি হচ্ছে ধরো আমি তোমাকে একটা ধাক্কা দিয়েছি, কিন্তু তোমাকে হচ্ছে কয়েকজন মানুষ পিছন থেকে টানছে, তাহলে তোমার ওই যে ধাক্কার ব্যাগটা, ওই ব্যাগটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। তাহলে ঠিক একইভাবে এই যে বস্তুটাকে আমি ছুঁড়ে মেরেছি, সেই বস্তুটাকে যেহেতু পৃথিবী কন্টিনিউয়াসলি তার দিকে টানছে, তাই তার ব্যাগটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। তাহলে একটা বস্তু যখন উপর উঠবে, ধরেন আমি যদি তাকে এখানে একটা 30 ms ইনভার্স 1 একটা ব্যাগ দিয়ে ছুঁড়ে মারি, তার ব্যাগটা আস্তে 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 কমে যেতে থাকবে। এবং এই কমে যাওয়াটা কেন হবে? অভিকর্ষজ ত্বরণের কারণে হবে। যেহেতু এই কমে যাবে, ব্যাগটা কমে যাবে, তাহলে এই যে ত্বরণটা জিটা এখানে কি হিসেবে কাজ করবে? এখানে অবশ্যই মন্দন হিসেবে কাজ করবে। তাহলে মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাহলে এখানে মাইনাস জি হিসেবে এই ত্বরণটা কাজ করবে। তাহলে একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বুঝলাম যে ওই বস্তুটার একটা আদিবেগ থাকবে, আদিবেগ দিয়ে ছুঁড়ে মারবো এবং বস্তুটা উপরে যাওয়ার সময় তার বেগটা ধীরে ধীরে কমতে থাকবে এই অভিকর্ষজ ত্বরণের কারণে। এরপর তাহলে কমতে থাকলে একটা সময় অবশ্যই এটা বেগটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়া মানে এটা একটা, ধরে নিই এখানে জিরো হয়ে গেছে। এখন জিরো হওয়ার পরে কি হবে? জিরো হওয়ার পর এর বেগটা কমতে থাকবে, কমতে থাকা, জিরোর পরও কমতে থাকা মানে কি? মানে এটা নেগেটিভের দিকে যাবে। এখন এই যে বেগ, এই ব্যাগের ক্ষেত্রে নেগেটিভ মানে আমরা কি বুঝি? আমরা বুঝি ব্যাগের ক্ষেত্রে নেগেটিভ মানে হচ্ছে যদি একটা দিককে আমরা পজিটিভ ধরি, এর বিপরীত দিকটাই নেগেটিভ। তার মানে এই বস্তুটার নেগেটিভ ব্যাগ হওয়া মানে এটা যে দিকে যাচ্ছিল তার বিপরীত দিকে আসা শুরু করবে। তাহলে এই বস্তুটা একটু উচ্চতায় পৌঁছায় জিরো হয়ে যাবে তার ব্যাগটা, এরপরে সে নিচের দিকে আসা শুরু করবে। যেহেতু নিচের দিকে আসা শুরু করছে, তাই আমরা বলছি তার ব্যাগটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কখন তার ব্যাগটা জিরো হয়ে যাচ্ছে? যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। তার মানে ধরে নিই আমি একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মারার পরে এটা নিচের দিকে এই উচ্চতায় গিয়ে নিচের দিকে পড়ছে,
তাহলে এই যে বিন্দু, এই বিন্দুতেই তো তার ব্যাগটা 0 হয়ে গেছে, এরপরে তো সে নেগেটিভ হওয়া শুরু করেছে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা সর্বোচ্চ উচ্চতা না, মানে এই বিন্দু পর্যন্ত তো সে উঠতে পেরেছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন সে উঠেছে তখনই তার ব্যাগটা 0 হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপর বস্তুটা নিচে পড়া শুরু করছে। এই যে নিচে পড়ছে দেখো, এটা কিন্তু তখন একটা পড়ন্ত বস্তু হয়ে যাচ্ছে, কারণ তার আদি বেগ নেই। আমরা যেটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বলেছিলাম, তার আদি বেগ নেই এবং সে হচ্ছে এই অভিকর্ষজ ত্বরণের কারণেই নিচের দিকে পড়া শুরু করছে। এবং তখন কিন্তু ওই অভিকর্ষজ ত্বরণটা কিন্তু পজিটিভ হিসেবেই কাজ করছে, কারণ তার গতির দিকটাও পজিটিভ এবং তাকে যে ত্বরণটা টানছে সেটাও পজিটিভ। তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দুই ধরনের গতি দেখব। একটা হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ উপরের দিকে যখন উঠছে, ধরেন এটা যদি পজিটিভ গতি হয়, আর একটা হচ্ছে নিচের দিকে নামছে, অর্থাৎ নেগেটিভ গতি। তাহলে এই দুই ধরনের গতি আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখব। এবার দেখবো আমরা এই যে গতির সমীকরণগুলো আমরা শিখেছিলাম, এই গতির সূত্রগুলো কিভাবে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করব। এবং এই জিনিসটাও প্রয়োগ করা যাবে, কেননা এখানেও কিন্তু জি অর্থাৎ একটা সমত্বরণই কিন্তু কাজ করছে, হোক সেটা ঋণাত্মক ত্বরণ, কিন্তু এই সমত্বরণটার কারণেই কিন্তু তার গতিটা হচ্ছে। তাই গতির যে সমত্বরণের জন্য যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো কিন্তু এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এবার দেখবো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই গতির সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব। আমরা হচ্ছে গতির সূত্রগুলো শিখেছিলাম যে হচ্ছে v = u + at, এখানে a হচ্ছে একটা সমত্বরণ। একইভাবে s = ut + half at², এবং এটাও আমরা শিখেছিলাম। কিন্তু একটা বস্তুকে আমরা যখন নিক্ষেপ করছি তখন আমরা জানি এটা হবে g। কেন? কারণ হচ্ছে তার যে গতিটা, তার ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং এটা হচ্ছে g। তাহলে আমরা এটাকে সবগুলো একে আমরা g করে দিব, g। তাহলে এবং আমরা জানি যে যখন একটা বস্তুকে নিক্ষেপ করছি বা একটা বস্তু যখন পড়ছে, যেহেতু সেটা উচ্চতার সাথে সম্পর্কিত, তাই আমরা s টা অর্থাৎ দূরত্বটাকে আমরা লিখি h হিসেবে। তাহলে আমরা এখানে লিখবো s এর বদলে আমরা লিখবো সব জায়গায় h, তাহলে 2gh। তাহলে এবার আমরা পেলাম হচ্ছে এগুলো হচ্ছে ঠিক সেম পড়ন্ত বস্তু যে সূত্রগুলো আমরা শিখেছিলাম, ঠিক সেম সূত্রগুলোই। তাহলে এইটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যখন প্রয়োগ করব এই সূত্রটা, ধরে নিই একটা বস্তুকে আমরা 30 ms−1 বেগে নিক্ষেপ করছি, তাহলে এটা কি হবে, এটা হবে একটা আদি বেগ। এবং সে হচ্ছে, তাহলে আমরা জিজ্ঞেস করলাম যে 2 সেকেন্ড পর তার বেগ কত হবে। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, যেহেতু 2 সেকেন্ড পর বেগ যাচ্ছে তার মানে একটা শেষ বেগ যাচ্ছে। তাহলে v = হবে u কত, u হচ্ছে 30 প্লাস g হবে 9.8 আর t হবে 2 সেকেন্ড। তাহলে এখানে একটা বিষয় দেখো যে এখানে কিন্তু 30 প্লাস এটা হচ্ছে 19.6, তাহলে 49.6। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে দেখলাম যে এই সূত্রটা কিভাবে প্রয়োগ করেছে, কিন্তু এখানে দেখো এই বেগটা কিন্তু বেড়ে গিয়েছে, তার মানে আমি তাকে 30 ms−1 এ মেরেছি, শেষ বেগ হয়ে গিয়েছে 49.6। তার মানে কিন্তু আমরা যখন দেখেছি যে একটা বস্তুকে নিক্ষেপ করছি তখন কিন্তু তাকে পৃথিবীর নিচের দিকে টানছে, যেহেতু নিচের দিকে টানছে তার মানে তার ব্যাগটা কিন্তু কমে যাওয়ার কথা। তাহলে এখানে ব্যাগটা কেন বেড়ে গিয়েছে, এখানে ভুলটা কোন জায়গায়, ভুলটা হচ্ছে এই যে প্লাস সাইনটা, এটা কিন্তু ভুল। কারণ এখানে এই যে 9.8, এই যে ত্বরণটা বা অভিকর্ষজ ত্বরণটা, এটা কিন্তু ওই বস্তুর গতি যেদিকে সেদিকে কাজ করছে না, বরং ওই ত্বরণটা তাকে নিচের দিকে এনে তার ব্যাগটাকে কমিয়ে দিতে চাইছে। তার মানে এক্ষেত্রে কিন্তু এই জিটা মন্দন হিসেবে কাজ করবে, আর মন্দন আমরা জানি মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তার মানে এই যে 9.8, এটার আগে আমাদেরকে একটা মাইনাস দিতে হবে। তাহলে এটার আগে যখন আমরা মাইনাস দিব তখন এটা মাইনাস হবে, তখন আমরা ঠিক রেজাল্টটা পাবো 30 - 10.4। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে u + gt, এই g এর মধ্যে একটা মাইনাস দিলাম, তাহলে এটা হবে u + g * t। কেন? কারণ হচ্ছে এই gটা কিন্তু মন্দন হিসেবে কাজ করছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি u - gt, তাহলে কিন্তু আমরা এটাই পাচ্ছি। তাহলে আমরা যখন পড়ন্ত বস্তু পড়েছিলাম তখন পড়েছিলাম u + gt। কেন? কারণ হচ্ছে ওই বস্তুটা যেদিক দিয়ে পড়ছে সেদিক দিয়ে তাকে পৃথিবী সেদিক দিয়ে টানছে, যেহেতু তুমি হচ্ছে এক পাশে যাচ্ছ এবং তোমাকে সেদিকে টানা হচ্ছে, তার মানে তুমি আরো দ্রুত যেতে পারবে, তার মানে তোমার বেগ বৃদ্ধি পাবে। কিন্তু যে মুহূর্তে এই বস্তুটা উপরের দিকে উঠতে চাইছে কিন্তু আমি তাকে নিচের দিকে টানছি, তখন কিন্তু মন্দন কাজ করবে, যেহেতু মন্দন তাই আমরা এই যে ত্বরণটা জি ত্বরণটার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু আমরা ut - ½ gt², এবং এখানেও v² = u² - 2gh। তার মানে যে প্লাস চিহ্নগুলো আমরা শিখেছিলাম সেই প্লাস চিহ্নগুলোকে আমরা শুধুমাত্র মাইনাস করে দিব, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হবে প্লাস
আর নিক্ষিপ্ত বস্তু যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে এগুলো মাইনাস। তাহলে এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো হবে v ইজ ইকুয়াল টু হবে u মাইনাস gt, h ইজ ইকুয়াল টু হবে ut মাইনাস হাফ gt স্কয়ার, আর v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। মানে জাস্ট প্লাস গুলোকে পদার্থ বস্তুর ক্ষেত্রে যেগুলো প্লাস সেগুলোকে আমরা মাইনাস করে দিচ্ছি। এখন তাহলে আমরা যদি বলি একটা বস্তুকে আমরা নিক্ষেপ করেছি, ধরে নিই u ইজ ইকুয়াল টু 30 ms ইনভার্স 1 এই বেগটা দিয়ে, তাহলে বললাম যে 5 সেকেন্ড পর তার বেগটা কত হবে। তাহলে 5 সেকেন্ড পর যদি আমরা এখানে বসাই v is equal to u minus gt, তাহলে 30 minus 9.8 into 5, তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস রেজাল্ট আসবে, 5 30 মাইনাস সামথিং আসবে, কিন্তু এটা অবশ্যই মাইনাস আসবে কারণ এই পাশের সংখ্যাটা বড় হবে। তাহলে এই যে মাইনাস, এই মাইনাসটা কি বোঝাচ্ছে? এই মাইনাসটা বোঝাচ্ছে যে একটা বস্তু আমি উপরে নিক্ষেপ করেছি, এটা উপরে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আরো নিচে আসছে। তার মানে এই যে নিচে আসাটা, এই নিচে আসাটার জন্য কিন্তু এই চিহ্নটা মাইনাস হচ্ছে, কারণ এই যে উপরে যখন যাচ্ছিল তখন তার চিহ্নটাকে আমরা পজিটিভ যেহেতু ধরে নিয়েছিলাম তাই নিচে আসাটাকে আমরা ধরে নিচ্ছি মাইনাস। তাহলে এটা হচ্ছে 9.8, তাহলে এটা 49, তাহলে এটা মাইনাস 19, তাহলে এই মাইনাস 19 মানে এটা নিচের দিকে পড়ছে এবং কত বেগে পড়ছে? 19 ms ইনভার্স 1 বেগে পড়ছে। তাহলে 9, এই যে যখন মাইনাস দেখবো আমরা তখন বুঝবো যে বস্তুটা নিচের দিকে পড়ছে। একইভাবে আমরা যদি h বের করি, 5 সেকেন্ড পর যদি h বের করি, h is equal to 30 into 5 minus half into 9.8 into 5 square equal to 150 minus এটা হয়তো 127 or something আসবে, এখানে হচ্ছে 22.5 আসবে। তাহলে এই 22.5 এটা কোথা থেকে উচ্চতা, বা এই এইচটা কিরকম বোঝাচ্ছে? এটা কি উপর থেকে নিচের দিকে উচ্চতা বোঝাচ্ছে নাকি নিচের থেকে উপরের দিকে বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে নিচের থেকে উপরের দিকে। কেন? কারণ আমরা হচ্ছে ধরেই নিয়েছি যে বস্তুটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। যেহেতু বস্তুটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে তাই কিন্তু আমরা জিটাকে মাইনাস ধরেছি। তাহলে এখানে আমরা যত কিছুই পাবো সেটা আমরা পাবো নিচের থেকে উপরের দিকে কত। তাহলে এখানে যে এইচটা পেয়েছি আমরা 22.5, এটা হচ্ছে 22.5, এটা হচ্ছে মাটি থেকে উচ্চতা। মানে এটা হয় এই দিক দিয়ে উঠার সময় 22.5 মিটার আছে, অথবা নিচে পড়ার সময় এমন একটা উচ্চতায় ধরে নিই এখানে আছে যেটা হচ্ছে মাটি থেকে 22.5। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে সবকিছু কিন্তু আমরা মাটি থেকে কতটুকু সেটাই হিসেব করছি। একইভাবে আমরা ভিটা ধরেছিলাম, মাটি থেকে কোন দিকে যাচ্ছে, উপরের দিকে পজিটিভ ধরে নিচের দিকে নেগেটিভ ধরেছি, তাই আমরা এখানে মাইনাস 19 পেয়েছিলাম। তার মানে মাটি থেকে যদি আমরা উপরের দিকে হিসাব করি তখন এটা 19 ms ইনভার্স 1 বেগে আছে এবং বিপরীত দিকে আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা যত কিছু হিসাব করছি সবকিছুই কিন্তু উপরের দিকের গতির জন্য হিসাব করছি। যখন নেগেটিভ আসবে তখন ধরে নিব যে ওই বস্তুটা নিচের দিকে আছে, আর যখন পজিটিভ আসবে তখন আমরা ধরে নিব যে বস্তুটা উপরের দিকেই আছে। এবার আসি আমরা ভিডিও লার্নিং থেকে। তাহলে প্রশ্নটা বলছে যে কোনো বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করা হয়েছে, মানে উপরের দিকে ছুড়ে মারা হয়েছে। তাহলে প্রথমে বলা হচ্ছে 7 সেকেন্ড পরে এর বেগ কত। তাহলে আমরা জানি যে v is equal to, আমরা সূত্র শিখেছি v is equal to u minus gt। এখানে আমাদেরকে কি দেওয়া আছে? এখানে আমাদেরকে আদি বেগটা দেওয়া আছে, একটা সময় বলা আছে এবং বলা হচ্ছে যে ওই সময়টাতে তার বেগটা কত, মানে শেষ বেগটা আমাদেরকে বের করতে হবে। তাহলে v is equal to কি হবে? u হচ্ছে 50 minus 9.8 into 7। তাহলে এটা আমরা যখন করব তখন উত্তর আসবে -18.6। তাহলে এটা কি বোঝাচ্ছে? যে এটা বোঝাচ্ছে যে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এখানে 50 ms ইনভার্স 1 বেগ দেওয়া হয়েছে এবং বর্তমানে বস্তুটার বেগ হচ্ছে 18.6 এবং বস্তুটা কোন দিকে? এটা হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে উপরে উঠে নিচের দিকে পড়ছে এবং কত বেগে পড়ছে ওই টাইমটাতে? 18.6 বেগে। তাহলে v = হবে -18.6। এরপরে বলা হচ্ছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখন প্রথমে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন তার বেগটা কত হবে। বেগটা অবশ্যই 0 হতে হবে, কারণ আমরা বলেছিলাম যে বস্তুটার বেগ কমতে থাকবে, বেগ কমতে কমতে এখানে সর্বোচ্চ উচ্চতায় এসে যখন 0 হবে তখনই সেটা নেগেটিভ হতে শুরু করবে, আর নেগেটিভ হওয়া মানে নিচের দিকে আসা শুরু করা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন থাকবে, যদি সেটাকে আমরা h ধরি, সেই h উচ্চতাটাতে তার বেগটা হবে 0। তাহলে তার শেষ বেগটা কত? তার শেষ বেগটা হবে 0। তাহলে v = 0 এবং এইখানে u আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি v² = u² - 2gh। এখানে v² মানে কি? এটা হচ্ছে 0²
তাহলে ভি এটা হচ্ছে এইচ, যদি দেখি আমরা সর্বোচ্চ উচ্চতাকে যদি বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2g ইজ ইকুয়াল টু এইচ। তাহলে ভি স্কোয়ার কত, 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কত, 50 স্কোয়ার বা 500 আর মাইনাস 2 ইন্টু 9.8। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এটার উত্তরটা আসবে h ইজ ইকুয়াল টু আসবে 127.55 মিটার। এখানে আমরা খালি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2 যেটাকে এই বাসায় এনেছি এইচটা বের করার জন্য। তাহলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেটা সর্বোচ্চ 127.55 মিটার উচ্চতায় উঠবে। এবং যখনই আমাদেরকে সর্বোচ্চ উচ্চতা বের করতে বলবে তখনই আমরা এই সূত্রটা ইউজ করব, কারণ এখানে আমাদেরকে সময়টার প্রয়োজন হয় না। এবং এখান থেকে আমরা সহজেই ভি স্কোয়ারের মান যা 0 বসিয়ে সর্বোচ্চ উচ্চতাটা বের করতে পারি, যদি অবশ্যই আমাদেরকে আদি বেগ দেওয়া থাকে, তখনই আমরা এটা ইউজ করব। এরপরে প্রশ্নটা বলছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময়টা কতক্ষণ লাগবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় কত লাগবে, এটা আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। আপাতত আমরা যেইভাবে সূত্রগুলো শিখেছি সেখান থেকে করি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি হচ্ছে কত, ভি হচ্ছে 0, এবং আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে ভি হবে 0, তাহলে টি কত হবে, ভি মাইনাস ইউ বাই মাইনাস জি ইজ ইকুয়াল টু হবে টি। তাহলে এখানে ভি কত 0, ইউ কত মাইনাস 50, তাহলে মাইনাস 50 বাই মাইনাস 9.8 টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5.102 সেকেন্ড। এই টাইমটা লাগবে তার সর্বোচ্চ উচ্চতা, যে আমরা বলেছিলাম 127.55 মিটার, ওই উচ্চতাটা তুলতে তার এত সেকেন্ড লাগবে। তাহলে এই বস্তুটা এই যে সর্বোচ্চ উচ্চতায় পড়ার আগের উচ্চতাতে 5.102 সেকেন্ডে উঠবে। লাস্ট প্রশ্নটা আমাদেরকে কি বলছে, লাস্ট প্রশ্নটা বলছে 6 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, এখানে বলা হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা যে এইচটা বের করি, যে আমরা ইউটি প্লাস হাফ জিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বা যে কোনো একটা সূত্র থেকে যে এইচটা বের করি, সেটা কি, সেটা হচ্ছে মাটি থেকে সেটা কত উপরে। কিন্তু এখানে দেখো 6 সেকেন্ড বলা হয়েছে, এবং আমরা জানি, আমরা বের করেছি অলরেডি যে 5.102 সেকেন্ডে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। তাহলে এরপর এটা নামতে শুরু করবে না, অবশ্যই নামতে শুরু করবে। তাহলে ধরে নিই 6 সেকেন্ড পরে সেটা এরকম কোন উচ্চতায় আছে, মানে 5.102 তে এখানে গিয়েছে, এরপরে নামতে শুরু করেছে। এখন এইচটা আমরা কি করি, এইচটা দিয়ে আমরা মাটি থেকে কত উপরে আছে বস্তুটা সেটা বের করব। মানে এইচটা কিন্তু আমরা শুধুমাত্র এই যে উচ্চতাটা এটাই কিন্তু বের করছি, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই যে উপরে ওঠার সময় যে দূরত্বটা অতিক্রম করেছে সেটাও তো তার অতিক্রান্ত দূরত্ব, সেটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে প্রথমত এটা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যতটুকু ততটুকু। এরপরে এই যে কতটুকু নেমেছে সেটাকে আমরা যদি h1 ধরি, তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা হবে h প্লাস h1। এখানে h হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা, সর্বোচ্চ এতটুকু উচ্চতায় উঠেছে, এরপরে কতটুকু নেমেছে এটা হচ্ছে h1। তাহলে এই h প্লাস h1 আমাদেরকে বের করতে হবে। কখনোই আমরা এই hটা বের করে দিব না এখানে, যখন আমাদেরকে বলবে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এখন এই জিনিসটা আমরা দুই ভাবে করতে পারি, আমরা হচ্ছে দুইটা ওয়েতেই দেখাই। প্রথমে আমরা দেখাই যে, তাহলে আমরা দেখেছি যে 5.102 সেকেন্ডে সেটা এত 127.55 মিটার উচ্চতায় থাকে। তাহলে এই যে একটা বস্তু এখানে উঠলো, এরপর নামছে, এখানে উঠলো, এই যে এখানে টাইম কত 5.102 সেকেন্ড, আর এখানে উচ্চতা কত বা অতিক্রান্ত দূরত্ব কত 127.55 মিটার। তাহলে এরপরে এখান থেকে এখানে নামার সময় এটা পড়ন্ত বস্তুর মতো আচরণ করবে না। কেন, কারণ হচ্ছে এই বস্তুটা তো সর্বোচ্চ উচ্চতায় আদিবেগটা 0 হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে যখন সেটা পড়ছে তখন অবশ্যই এটা পড়ন্ত বস্তুর মতো আচরণ করবে। তাহলে পড়ন্ত বস্তুর সূত্রটা আমরা কি জানি, পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে h হচ্ছে হাফ জিটি স্কোয়ার, কেননা এখানে আদিবেগ নেই। তাহলে হাফ জিটি স্কোয়ার। তাহলে এইখানে টি কত, টি হচ্ছে 6 থেকে এই টাইমটা আমরা বিয়োগ দিব। 6 থেকে এই টাইমটা কেন বিয়োগ দিব, কারণ 6 থেকে এই যে 5.102 এই টাইমটা তো সে উপর উঠতেই নিয়েছে, বাকি 6 থেকে বাকি যে সময়টা সেই সময়টা সে উপর থেকে নিচে নামছে, এবং উপর থেকে নিচে নামার সময় সে পড়ন্ত বস্তুর মতো আচরণ করছে। তাহলে সে পড়ন্ত বস্তুর মতো আচরণ করছে 6 মাইনাস 5.102 এই টাইমটাতে। তাহলে এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র জানি h হাফ জিটি স্কোয়ার।
তাহলে আমরা এটা এখানে বসাবো যে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, মানে এটা হবে 0.898 হোল স্কোয়ার। তাহলে এখানে হয়তো 3.95 আসবে। তাহলে এই যে টাইমটা, এই যে 3.95, এটা কোন দূরত্বটা? এটা হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা সে নেমেছে, অর্থাৎ প্রথমে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, এরপরে বাকি যে সময়টা অর্থাৎ 0.898 এই সময়টাতে যতটুকু নেমেছে সেই দূরত্বটা। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্রথমে এই যে এতটুকু, এরপরে এই যে এতটুকু, দুটোর যোগফল। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করেছি 127.55, আর এখানে বের করেছি প্লাস 3.95। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে 131.5 মিটার। তাহলে এটাই হচ্ছে তার মোট অতিক্রান্ত দূরত্ব। এখানে আমরা দুটোই জিনিসই কিন্তু মিক্স করেছি, অর্থাৎ একটা হচ্ছে একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে যাচ্ছে, একটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। কিন্তু আমরা এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, শুধুমাত্র নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা ইউজ করে করতে পারি। সেটা কিভাবে করব আমরা? সেটা হচ্ছে আমরা প্রথমে এইচটা বের করব। এইচটা হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা ইউটিটা বসাবো, মানে 50 ইন্টু 6 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি কত 6 স্কোয়ার। এখানে আমরা যে কোনো একটা উচ্চতা পাবো, ধরে নিলাম একটা উচ্চতা পেয়েছি, সেটা হচ্ছে এইচ। তাহলে একটা বস্তু এখানে গিয়েছে, আবার ধরে নিয়ে এতটুকু পর্যন্ত নামতে পেরেছে 6 সেকেন্ডে। তাহলে আমরা এই যে এইচটা পাবো, সেই এইচটা কতটুকু? সেই এইচটা হচ্ছে এই মাটি থেকে এই বিন্দু পর্যন্ত যে উচ্চতাটা, এই এইচ, এটা হচ্ছে এইচ। কিন্তু তার অতিক্রান্ত দূরত্বটা কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই 127.55 মিটার, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা প্লাস এই দূরত্ব, এই যে কতটুকু নেমেছে সেই দূরত্বটা, এটাকে যদি h1 ধরি, তাহলে h1 দূরত্বটা। তাহলে এই h1 ইজ ইকুয়াল টু কত? h1 ইজ ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ উচ্চতা h মাইনাস সর্বোচ্চ উচ্চতা থেকে যখন আমরা এই যে h উচ্চতাটা, ছোট হাতের h উচ্চতাটা বাদ দিব, তখনই কিন্তু আমরা h1 উচ্চতাটা পেয়ে যাব। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটা বস্তু, সেই বস্তুটা এখান থেকে 127.55 মিটার উচ্চতায় উঠেছে, এটা হচ্ছে এইচ, আবার এতটুকু নেমেছে, তাহলে এটা হচ্ছে h1। আমরা বের করছি এটা, এই এইচ হচ্ছে মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা। তাহলে এই এইচ হচ্ছে, ধরে নিই এটা যদি এইচ হয়, এই এইচটা হচ্ছে এতটুকু। তাহলে পুরো যে এইচটা, সর্বোচ্চ যে উচ্চতাটা, এই উচ্চতা থেকে যখন আমরা এই পার্টটা বাদ দিব, অর্থাৎ এই পার্টটা যখন আমরা বাদ দিয়ে দিব, তখনই কিন্তু আমরা এই উচ্চতাটা পাচ্ছি, h1 উচ্চতাটা। তাহলে আমরা এই যে এইচটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা থেকে বাদ দিলে আমরা h1 উচ্চতাটা পাচ্ছি। তাহলে h মাইনাস ছোট হাতের h হচ্ছে h1, এবং তার অতিক্রান্ত দূরত্বটা হবে h প্লাস h1, মানে এখান থেকে যে দূরত্বটা পাবো সেটাকে প্রথমে আমরা সর্বোচ্চ উচ্চতা থেকে বাদ দিব, তখন আমরা h1 পাবো। এই h1টাকে আমরা সর্বোচ্চ উচ্চতার সাথে যোগ করে দিব, 127.55 প্লাস ওই ঠিকই 3.95, এভাবে এটা আসবে। তাহলে 131.5। তাহলে এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা পড়ন্ত বস্তু প্রথমে কতটুকু উঠেছে, এরপরে ওই টাইমটা ধরো, ওই উচ্চতাটা একটা ধরবো, এরপর আবার পড়ন্ত বস্তু সূত্র প্রয়োগ করে কতটুকু নেমেছে এটা বের করবো। এভাবেও করতে পারি, দুটো সূত্র কিন্তু আমরা ইউজ করতে পারি। এরপরের ভিডিওটাতে, এটাতে তো আমরা ম্যাথগুলো করলাম, এরপরের ভিডিওগুলোতে আমরা ম্যাথগুলো করতে আরো কিভাবে সহজ করা যায়, সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা সেটা কিভাবে সহজ করে আনা যায়, এবং পতনকাল, অর্থাৎ যতক্ষণ সে উপরে থাকছে বা যতক্ষণ সে নিচে নামছে, উড্ডয়নকাল, এগুলো কিভাবে বের করা যায় সহজে, সেই জিনিসগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। সবাইকে ধন্যবাদ।